আম্রপালি, যে জন্মেছিল আজ থেকে 2500 বছর আগে ভারতে, সে ছিল সে সময়ের শ্রেষ্ঠ সুন্দরী এবং নর্তকী, যার রূপে পাগল ছিল পুরো দুনিয়া। আর এই রূপই তার জন্য কাল হয়ে ওঠে, যার কারণে সে ছিল ইতিহাসের এমন একজন নারী যাকে রাষ্ট্রীয় আদেশে পতিতা বানানো হয়েছিল। আম্রপালি বাস করতেন বৈশালী শহরে। বৈশালী ছিল প্রাচীন ভারতের গণতান্ত্রিক একটি শহর, যেটি বর্তমানে ভারতের বিহার রাজ্যের অন্তর্গত। মহানামন নামে এক ব্যক্তি শিশুকালে আম্রপালিকে আম গাছের নিচে খুঁজে পায়। তার আসল বাবা মা কে, ইতিহাস ঘেঁটে তা জানা যায়নি। যেহেতু তাকে আম গাছের নিচে পায়, তাই তার নাম রাখা হয় আম্রপালি। সংস্কৃতে আম্র মানে আম এবং পল্লব মানে পাতা, অর্থাৎ আম গাছের নবীন পাতা। কিন্তু শৈশব পেরিয়ে কৈশোরে পা দিতেই আম্রপালিকে নিয়ে হইচই পড়ে যায়। তার রূপে চারপাশে সব মানুষ পাগল হয়ে যায়। দেশ বিদেশের রাজপুত্র, রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ তার জন্য পাগল। প্রায় নানা জায়গায় এ নিয়ে দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদেরও খবর আসতে থাকে। সবাই তাকে এক নজর দেখতে চায় এবং পরবর্তী সময়ে বিয়ে করতে চায়। এ নিয়ে আম্রপালির মা খুব চিন্তিত হয়ে পড়েন। তারা তখন বৈশালীতে সকল গণ্যমান্য ব্যক্তিকে এর একটি সমাধান করার জন্য বলেন, কারণ সবাই আম্রপালিকে বিয়ে করতে চায়। আর তখন বৈশালীর সকল ক্ষমতাবান, ধনবান ব্যক্তি মিলে বৈঠকে বসে নানা আলোচনার পর তারা যে সিদ্ধান্ত নেন তা ছিল এক ঐতিহাসিক। সেটা ছিল আম্রপালিকে কেউ বিয়ে করতে পারবে না একা, কারণ তার যে রূপ সে একা কারো হতে পারে না। আম্রপালি হবে সবার, সে হবে একজন নগরবধূ, মানে সোজা বাংলায় পতিতা। এটা ছিল একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। ইতিহাসে এভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কাউকে পতিতা বানানো হয়েছে এমন সিদ্ধান্ত খুবই বিরল। আম্রপালি সে সভায় 5টি শর্ত রাখেন। আম্রপালির শর্তগুলি ছিল এমন: 1. নগরের সবচেয়ে সুন্দর জায়গায় হবে তার বাসগৃহ বা তার ঘর। 2. তার মূল্য হবে প্রতি রাত্রির জন্য 500 স্বর্ণমুদ্রা। 3. একবারে মাত্র একজন তার গৃহে প্রবেশ করতে পারবেন। 4. শত্রু বা কোনো অপরাধীর সন্ধানে প্রয়োজনে সপ্তাহে সর্বোচ্চ একবার তার গৃহে প্রবেশ করা যাবে। 5. তার গৃহে কে আসলো বা কে গেল এ নিয়ে কোনো অনুসন্ধান করা যাবে না। সবাই তার এ শর্ত মেনে নেয়। এভাবে দিনে দিনে আম্রপালি বিপুল ধন সম্পদের মালিক হয়ে ওঠেন। এদিকে আম্রপালির রূপের কথাও দেশ বিদেশে আরো বেশি করে ছড়াতে থাকে। প্রাচীন ভারতের মগধ রাজ্যের রাজা ছিলেন বিম্বিসার। শোনা যায় তার স্ত্রীর সংখ্যা নাকি 500 ছিল। নর্তকীদের নাচের এক অনুষ্ঠানে বিম্বিসার এক নর্তকীর নাচ দেখে বলেছিলেন, এ নর্তকী বিশ্বসেরা। তখন তার এক সভাসদ বলেন, মহারাজ, এই নর্তকী আম্রপালির নখেরও যোগ্য নয়। রাজা বিম্বিসারের এ কথাটি নজর এড়ায়নি। সে তার সভাসদ থেকে আম্রপালি সম্পর্কে বিস্তারিত শুনে তাকে কাছে পাওয়ার বাসনা করেন। কিন্তু তার সভাসদ বলেন, সেটা সম্ভব নয়, কারণ তাহলে আমাদের যুদ্ধ করে বৈশালী রাজ্য জয় করতে হবে, আর আম্রপালির দেখা পাওয়াটাও এত সহজ নয়। দেশ বিদেশের বহু রাজা রাজপুত্র আম্রপালির প্রাসাদের সামনে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, কিন্তু মন না চাইলে সে কাউকে দেখা দেয় না। রাজা বিম্বিসার এত কথা শুনে তার আগ্রহ আরও বেড়ে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন ছদ্মবেশে বৈশালী রাজ্যে গিয়ে আম্রপালিকে দেখে আসবেন। সে কি এমন নারী যার জন্য পুরো পৃথিবী পাগল হয়ে আছে? এরপরে বহু চড়াই উতরাইয়ের পর রাজা আম্রপালির সাক্ষাৎ গ্রহণের সুযোগ পেলেন। আম্রপালির প্রাসাদ আম্রকুঞ্জে, কিন্তু দেখা করতে গিয়ে রাজা চমকে ওঠেন। এ তো কোনো নারী নয়, এ যেন সাক্ষাৎ পরী। এ কোনোভাবেই মানুষ হতে পারে না। এত সুন্দর, এত রূপ মানুষের কিভাবে হতে পারে? কিন্তু অবাক রাজার জন্য আরও অনেক কিছুই অপেক্ষা করছিল, কারণ আম্রপালি প্রথম দেখাতেই তাকে যে মগধ রাজ্যের রাজা তিনি বিম্বিসার ধরে ফেললেন। এবং আম্রপালি জানায় সে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে বহু আগে থেকেই। এ কথা শুনে রাজার বিস্ময়ের আর কিছু বাকি থাকে না। রাজা সাথে সাথে তাকে তার রাজ্যের রাজরানী বানানোর প্রস্তাব দেন। কিন্তু আম্রপালি জানে তার রাজ্যের মানুষ এটা কখনোই মেনে নেবে না।
উল্টে বহু মানুষের জীবন যাবে, রক্তপাত হবে, তাই তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বললেন তিনি। রাজা বিম্বিসার বৈশালী আক্রমণ করে আম্রপালিকে পেতে চান, কিন্তু আম্রপালি তার নিজের রাজ্যের কোনো ক্ষতি চান না, তাই তিনি রাজাকে তার নিজ রাজ্যে ফেরত পাঠান এবং বৈশালীতে কোনো আক্রমণ হলে তিনি তা মেনে নেবেন না, তা তিনি সাফ জানিয়ে দেন। এদিকে ঘটে চলে আরেক ঘটনা। বিম্বিসারের সন্তান অজাতশত্রু, যে নিজেও আম্রপালির প্রেমে মগ্ন ছিলেন, সে বিম্বিসারকে আটক করে নিজের সিংহাসন দখল করে বসেন এবং আম্রপালিকে পাওয়ার জন্য বৈশালীতে আক্রমণ করে বসেন, কিন্তু দখল করতে সক্ষম হননি। খুব আহত অবস্থায় পরবর্তীতে আম্রপালির সেবায় সে সুস্থ হয়ে গোপনে তার নিজের রাজ্যে ফেরত যান। সেদিনও আম্রপালি অজাতশত্রুর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। এত নাটকীয়তার পর শেষের দিকে কি হলো? গৌতম বুদ্ধের সময়কাল তখন। গৌতম বুদ্ধ তার কয়েকশো সঙ্গী নিয়ে বৈশালী রাজ্যে এলেন। একদিন বৈশালী রাজ্যের বারান্দা থেকে এক বৌদ্ধ তরুণ সন্ন্যাসীকে দেখে তার মনে ধরে গেল। আম্রপালি ভাবল, দেশ বিদেশের রাজারা আমার পায়ের কাছে এসে বসে থাকে, আর এ তো অসামান্য একজন মানুষ। আম্রপালি সন্ন্যাসীকে 4 মাস বর্ষকাল তার কাছে রাখার জন্য গৌতম বুদ্ধকে বললেন। সবাই ভাবল কখনোই রাজি হবেন না, কারণ একজন সন্ন্যাসী একজন পতিতার কাছে থাকবেন, এটা হতেই পারে না। কিন্তু গৌতম বুদ্ধ সেদিন তাকে রাখতে রাজি হল এবং এটাও বলল, আমি শ্রমণের চোখে কোনো কামনা বাসনা দেখছি না। সে 4 মাস থাকলেও সে নিষ্পাপ হয়েই ফিরে আসবে, এটা আমি নিশ্চিত। 4 মাস শেষ, গৌতম বুদ্ধ তার সঙ্গীদের নিয়ে চলে যাবেন। তরুণ শ্রমণের কোনো খবর নেই। তবে কি আম্রপালির রূপের কাছেই হেরে গেল সেই শ্রমণ? সেদিন সবাইকে অবাক করে দিয়ে তরুণ শ্রমণ ফিরে যাবেন, তার পিছনে আসেন এক নারী। সেই নারীই ছিলেন আম্রপালি। তিনি বলেন, তরুণ শ্রমণকে প্রলুব্ধ করতে কোনো চেষ্টা বাকি রাখেননি তিনি, কিন্তু এই প্রথম কোনো পুরুষকে বশ করতে ব্যর্থ হয়েছেন বৈশালীর নগরবধূ আম্রপালি। আজ সর্বস্ব ত্যাগ করে বুদ্ধের চরণে আশ্রয় চান আম্রপালি। সব কিছু দান করে তিনি বাকি জীবন গৌতম বুদ্ধের চরণেই কাটিয়ে দেন। ইতিহাস বিখ্যাত এই রমণী আম্রপালি। আরও একটি মজার বিষয়, এই আম্রপালি নারীর নামেই 1978 সালে ভারতের আম গবেষকরা দশহরি ও নীলাম এই দুটি আমের মধ্যে সংকরায়নের মাধ্যমে এক জাতের আমের উদ্ভাবন করেন। এর নাম রাখেন আম্রপালি।